ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসায় সরকারিভাবে আজ নেওয়া হবে সিঙ্গাপুর। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক। পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে গণতান্ত্রিক যাত্রায় ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। নির্বাচনের আগে তার নেতৃত্বে আরও শক্তিশালী হবে দল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। বিদ্যুৎ, গ্যাস ও মূলধন ঘাটতিতে টেক্সটাইল শিল্প উৎপাদন সক্ষমতা ৩০% কারখানা বন্ধ, বেকার হাজারো কর্মী। উচ্চ সুদে ব্যাংক ঋণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। চারটা বেরিয়াল ফালাইলো, গাড়ি ঢুকে রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। রাজধানীতে ব্যস্ত সড়কে অরক্ষিত লেভেল ক্রসিং। সময় বাঁচাতে ব্যারিয়ার অমান্য করে ঝুঁকি নিয়ে পারাপার। দুর্ঘটনার জন্য অসচেতনতায় দায়ী, সিস্টেম আধুনিকায়নে জোর। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। উন্নত চিকিৎসার জন্য আজ সরকারি উদ্যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। এদিকে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দিন দুপুরে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা আলোচনার ঝড় তোলে দেশের রাজনীতিতে। এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রোববার বিকেলে চিকিৎসক জানান, নতুন সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চ জানায়, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সরকারি উদ্যোগে সিঙ্গাপুরে নেওয়া হবে হাদিকে। ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা সব সরবরাহ করেছি। এদিকে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে র্যাব। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে আটক করা হয়। তবে হান্নান হামলায় জড়িত কিনা সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর আসে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন, তবে এ সংক্রান্ত কোনো তথ্য নেই পুলিশের কাছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্দেহভাজনদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে প্রার্থীদের নিরাপত্তায় পুলিশ কাজ করবে বলেও জানানো হয়। তারা দেশে চলে আসছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আজ দুপুর ১:৩০টার দিকে আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। এর আগে রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার নির্দেশে কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওসমান হাদির পরিবারের সদস্যদের আলোচনার মাধ্যমে তাকে সিঙ্গাপুরে নেয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত দুদিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে কোথায় নেওয়া যেতে পারে সে বিষয়ে সরকারের উচ্চতর পক্ষ থেকে এবং ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে আলাপ আলোচনার মাধ্যমে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে তার চিকিৎসার বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হয়েছিল। তারপরে
সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি রেসপন্স ইউনিটে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই যে তার চিকিৎসাটি, সে চিকিৎসার জন্য সকল ব্যয়ভার কিন্তু সরকার বহন করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে এই যে ওসমান হাদির যে চিকিৎসাটি, সেই চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে এর আগে গতকাল যখন তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে বিবৃতি দেওয়া হয়েছিল, তখন তার মেডিকেল বোর্ড আমাদেরকে জানান যে ওসমান হাদির শারীরিক যে অবস্থা সেটি আশঙ্কাজনক এবং অপরিবর্তিত রয়েছে। তার ব্রেইনের যেখানে আসলে গুলিটি প্রবেশ করেছিল এবং যেখান থেকে গুলিটি বেরিয়ে গেছে, এর যে ক্ষতটি, সেই ক্ষতটি অনেক গভীর এবং এই ক্ষতর পাশাপাশি এই ব্রেন ফুলে যাওয়ার বিষয়টি ঘটেছে এবং তার ফুসফুসের যে কর্মক্ষমতা সেটি কিছুটা কমে গেছে। তবে গতকাল চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। এর আগে শুক্রবার তার উপর যখন হামলা হয়, তারপর থেকেই কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তো তার এয়ার অ্যাম্বুলেন্সটি আজ 1:30টার দিকে ছেড়ে যেতে পারে এমন একটি প্রাথমিক সূত্রে আমাদের কাছে তথ্য রয়েছে। এই ছিল আমার কাছে ওসমান হাদির চিকিৎসা নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ সময়ের প্রবাস জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে অনেকেই দেখছেন গণতন্ত্রের সুবাতাস হিসেবে। রাজনৈতিক দীর্ঘ অপেক্ষার অবসানও মনে করছেন কেউ কেউ। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। নানা প্রশ্ন আর রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগের দীর্ঘ প্রবাস জীবন শেষে তার প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের সংকট হয়েছিল, বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যবস্থা হবে, সব সমস্যার সমাধান হবে, একটু উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। এই যে একটা প্রত্যাবর্তন হবে তার কোনো যাওয়ার ক্ষেত্রে, এই যে একটা ট্রানজিশন হবে, এটা আমাদের দেশের নিঃসন্দেহে একটা বিরাট অগ্রগতি। ওনার যে প্রত্যাবর্তন হবে দেশের মানুষের, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিকাশ এবং একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে উঠে দাঁড়াবে। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে এই বিদায় প্রবাসীদের জন্য আবেগঘন বলেও মনে করছেন অনেকে। ওনার সাথে একটা আমাদের মিল মহব্বত হয়ে গিয়েছিল প্রবাসীদের, তো অবশ্যই আমরা প্রবাসীরা ওনাকে মিস করব। উনি দেশে যাবেন, দেশের এই দুর্দিনে উনি দেশের হাল ধরবেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য উনি যা করণীয় তিনি তাই করবেন। স্থানীয় বিএনপির দাবি, জাতীয় নির্বাচনে মাঠে থেকেই দলকে নেতৃত্ব দেওয়ার সংকল্প নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 1-2 বছর নয়, টানা 1.5 যুগের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে বিচ্ছেদের আবেগ, অন্যদিকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় তার এই প্রত্যাবর্তন নতুন এক ইতিহাসের সূচনা করতে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ঢাকা 4 সংসদীয় আসন, জলাবদ্ধতা, সংকীর্ণ রাস্তা, মাদক, চাঁদাবাজি আর কিশোর গ্যাংয়ের উৎপাত এই জনপদের নিত্যসঙ্গী। এত সব বাধার পরও সব ক্ষেত্রেই বিপুল সম্ভাবনা দেখছেন এখানকার বাসিন্দারা। তাই আসন্ন নির্বাচনে জনপ্রতিনিধিদের কাছে আশ্বাসের বাস্তবায়ন চান তারা। প্রার্থীরাও দিচ্ছেন সমাধানের নানামুখী প্রতিশ্রুতি। ঢাকা 4-এর সমস্যা ও প্রতিশ্রুতির গল্প তুলে এনেছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন এবং নিজামুদ্দিন। শ্যামপুর, কদমতলী ও ঢাকা দক্ষিণের 9টি ওয়ার্ড নিয়ে ঢাকা 4 সংসদীয় আসন। ভোটার তালিকার হিসেব বলছে আসনটির ভোটার সংখ্যা প্রায় 3 লাখেরও বেশি। পুরান ঢাকা ও শিল্পাঞ্চলের ব্যস্ততায় মোড়া এই জনপদ। সমস্যার ভার যেমন পুরনো, তেমনি বদলে যাওয়ার সম্ভাবনাও নতুন করে উকি দিচ্ছে। সামান্য বৃষ্টিতে সড়কে পানি, সংকীর্ণ রাস্তা, এসবই এই জনপদের চিরাচরিত দৃশ্য। মাদকের কালো থাবা, কিশোর গ্যাংয়ের আধিপত্য আর চাঁদাবাজির ভয়, সব মিলেই প্রতিদিনই যুদ্ধ করে বাঁচে এই জনপদের বহু মানুষ। স্কুল কলেজের ছেলেমেয়েরা যে যাবে মাদ্রাসায় পরে যারা যায়, এরা পানি ভাড়া দিতে হয়, বৃষ্টি হলেও দিন স্কুল যেতে পারে না। মূল সমস্যা, একটা রোগী অসুস্থ হয়ে গেলে তাদেরকে আমরা নিতে পারি না, এখান থেকে কুলে করে নিয়ে আমাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয়। যেরকম অবস্থা চিকিৎসার, সেরকম অবস্থা রাস্তার, একেবারে চারদিকে খুবই খারাপ অবস্থা। এখানে মানুষ চিকিৎসা সেবা বলতে কিছুই নাই। মাদকের সাথে যারা ব্যবসা করতে, মাদক, চাঁদাবাজি, আমরা চাই শান্তিপূর্ণ বসবাস করতে, একটা সুন্দর ঢাকা 4 হোক। এখানে শেষ নয়,
শিক্ষা চিকিৎসা খাতেও পিছিয়ে এই আসন। সম্ভাবনাময় অঞ্চলটি নিয়ে নির্বাচন ঘিরে স্থানীয়দের তাই প্রত্যাশাও ব্যাপক। 24 ঘন্টায় এই জাম খায়। এই জায়গায় আপনার মনে করেন রাজনীতি সরকার আইলে এটা পরিবর্তন হবে। আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা যাতে তারা আমাদের এই নাগরিক সুবিধা থেকে আমাদের বঞ্চিত যাতে আমরা না হই। বর্ষা নয়, তবুও সড়কে পানি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তবুও মাদকের হাতছানি। চাঁদাবাজি, কিশোর গ্যাং এ যেন সমস্যার পাহাড় ঢাকা 4 আসনে। এই সমস্যার সমাধানে কতটুকু প্রস্তুত এই আসনের প্রার্থীরা? এই নির্বাচন ঘিরে কি তাদের অঙ্গীকার? নির্বাচন ঘিরে ইসলামিক দলগুলোর 2 প্রার্থী পুরো আসন পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। কোনো দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, আপনার ধর্ষণ, আপনার ইফটিজিং, যত অন্যায়গুলো আছে এখানে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে সংসদে যাইতে পারে, এ ব্যাপারে আমি কঠিন বলন্দ আওয়াজ তুলব। বাংলাদেশের এমন কোনো সমস্যা নেই যেই সমস্যাগুলো ঢাকা 4-এর ভিতরে নেই। 4 যে অবহেলিত একটা এলাকা, এটা অল্প দিনের ব্যবধানে আমরা পরিবর্তন করতে চাই এবং সেটা সকলকে লাগবে। গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার জন্য। অন্যদিকে বিএনপির তরুণ এই প্রার্থী বলছেন দল মত নির্বিশেষে সবার সহযোগিতায় বাস্তব পরিবর্তন ঘটাবেন তিনি। আমি যদি মানুষের ভোটে, মানুষের আস্থা এখানে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, আমি চেষ্টা করব যে এই কয়টি সংসদীয় আসন এবং 2 সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডব্লিউডি এবং রোডস অ্যান্ড হাইওয়ে আছে এখানে, তো এদের সকলকে মিলে একটি উদ্যোগ গ্রহণ করা হবে যাতে সবাই সময় মতো খালগুলি পরিষ্কার হয়, ড্রেনগুলি পরিষ্কার হয়। আমি তৃণমূলের কাছে এলাকার শাসন ব্যবস্থার ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি থাকতে দেব না। প্রার্থীদের প্রতিশ্রুতি জোরালো, কিন্তু ভোটারদের প্রশ্ন এবার সত্যি কথা রাখবে কে? সত্যি কে বদলে দেবে ঢাকা 4 আসনকে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে 3টি আসনে নির্বাচনী আমেজ। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহর। ভোটারদের কাছে গিয়ে চাইছেন ভোট, তবে প্রতিশ্রুতি দিলেও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা। HM মানিকের ক্যামেরায় জয়ন্ত শিরালের রিপোর্ট। দীর্ঘ 1.5 যুগের আন্দোলন সংগ্রামের পর এবার সরগরম গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন। সব দলের মনোনীত এবং সম্ভাব্য প্রার্থীরাই নেমেছে ভোটের মাঠে। প্রতিদিন করছেন লিফলেট বিতরণ, ছোট বড় উঠান বৈঠক আর জনসভা। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে চলছে প্রচারণা। সড়ক ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। গোপালগঞ্জের 3টি আসন কেবল সংখ্যায় 3টি নয়, রাজনৈতিক গুরুত্বের দিক থেকেও এটি দেশের মানচিত্রে এক বিশেষ স্থান অধিকার করে আছে। তাই নির্বাচনী মাঠ সরগরম হলেও ভোটারেরা এবার অনেক বেশি সতর্ক, অনেক বেশি চিন্তাশীল। তাদের চাওয়া এবার কোনো লোক দেখানো প্রতিশ্রুতি নয়, বরং একজন দেশপ্রেমিক, নির্লোভ ও মানবদরদী নেতা। আমরা এমন একজন প্রার্থী চাই যার ঠিকানা হবে গোপালগঞ্জ, যাকে পাইতে হলে যাতে আমাদের কোথাও কষ্ট করে যাওয়া না লাগে। এমন একটা এমপি আসুক যে আমাকে সুস্থ শরীরে আমরা চলতে পারি, ইনকাম খরচ করে ছেলে মেয়েদের খাওয়াতে পারি। যাকে আমি দেশপ্রেমিক এবং শিক্ষিতর একটা 2টার সমন্বয়ে আমি যাকে মনে করব আমি তাকেই ভোট দেব। এমন একজনকে ভোট দেব যে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াবে, এরকম একজনকে আসলে আমি নির্বাচন করতে চাই। ইতিমধ্যে জামায়াতে ইসলামের পাশাপাশি বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণফোরাম সহ বেশ কয়েকটি দল প্রার্থী ঘোষণা করে মাঠ চষে বেড়াচ্ছেন। মাঠে রয়েছেন মনোনয়ন বঞ্চিত অনেকে। প্রার্থীরা নিজ নিজ দলের ইস্তেহার জনগণের সামনে তুলে ধরছেন। কোথাও চলছে নানা উন্নয়নের অঙ্গীকার, কোথাও মিলছে বেকার যুবকদের জন্য প্রশিক্ষণের প্রতিশ্রুতি। আমরা যদি সংসদে যেতে পারি, এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা যা করা প্রয়োজন আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা সেই কাজটা করব। আমরা যদি নির্বাচিত হইতে পারি, হিন্দু মুসলিম একটি জনগোষ্ঠী, আমরা একসাথে বাংলাদেশ গড়ে তুলব। চিকিৎসা সেক্টরে একটা বিপ্লব ঘটাতে চাই, কারণ আমি একজন পেশায় চিকিৎসক। প্রতিটা মানুষের দ্বার করে আমি এই চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। দেশের সম্পদ নিরাপদে থাকবে, অর্থাৎ গচ্ছিত থাকবে, কোনো দুর্নীতি হবে না, সে কারণেই মানুষ আমাকে ভোট দেবে। জেলার 3টি আসনে মোট ভোটার রয়েছে 10,92,618 জন, আর যার মধ্যে 5,55,228 জন পুরুষ, 5,37,325 জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে।
বরিশালে হানি ট্র্যাপের ফাঁদ, ফেসবুকে সখ্যতা গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, ভাইরালের ভয় দেখিয়ে হাতিয়ে নেয় টাকা, সক্রিয় কয়েকটি চক্র বলছে পুলিশ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো এলাকা। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের সামনে আছেন সহকর্মী মোজাফর হোসাইন জয়, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একটি প্রহর পরেই ভোরের সূর্যোদয়ের সাথে সাথে মহান সেই বিজয় দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত মন্ত্রণালয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে এসে চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা জোরদারের বিষয়টি তারা নিশ্চিত করছেন। একই সাথে জাতীয় স্মৃতিসৌধের যে দীর্ঘ 84 একর জায়গা রয়েছে সেখানে কিন্তু লাল সবুজের আভায় মহান বিজয় দিবসকে উদযাপন করার অপেক্ষায় রয়েছে এবং দীর্ঘ 1 মাস ব্যাপী সেই কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত মন্ত্রণালয়। আপনারা জানেন যে মহান বিজয় দিবসটি এমন একটি সময় উদযাপন হচ্ছে যেটি সামনের জাতীয় নির্বাচন, এই কারণেই হয়তোবা আমাদেরকে যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে, সেটি হচ্ছে যে 4 স্তরের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে কিন্তু 4000 পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আসবেন এবং এই কারণে জাতীয় স্মৃতিসৌধের এইবার আনুষ্ঠানিকতার একটু ভিন্ন রকমের বিধায় আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিয়েছেন এবং নিরাপত্তার দিকে সর্বোচ্চ নজরদারি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। একই সাথে জানিয়ে রাখতে চাই, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এরপরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে নামবে মানুষের দল। সাভারের জাতীয় স্মৃতিসৌধে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু নিরাপত্তার জোরদারের অংশ হিসেবে কিন্তু ডগ স্কোয়াড এবং স্ক্যানার মেশিন বসানো হয়েছে, যাতে কিনা একদম সম্পূর্ণ ভিআইপিদেরকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয়, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। একই সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাতে সহজেই মানুষ আসতে পারে তার জন্য কিন্তু সড়কেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারে। দেখছেন সময় সংবাদ। সঙ্গে বিদ্যুৎ ও গ্যাসের দীর্ঘ সংকট নিয়েই চলছে দেশের টেক্সটাইল শিল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বাড়তি দামের কারণে মূলধন ঘাটতি। এতে কারখানার উৎপাদন সক্ষমতা 30% রয়েছে বন্ধ। বেকার হয়ে পড়েছে হাজার হাজার দক্ষ কর্মী। সংকট উত্তরণ না হলে 2026 সালের মধ্যে 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা উদ্যোক্তাদের। ব্যাংকাররা বলছেন, প্রতিষ্ঠান গড়ে তুলতে ব্যাংকের উপর অতি নির্ভরতা কমাতে হবে ব্যবসায়ীদের। আর মূলধন যোগানে উচ্চ সুদে ব্যাংক ঋণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। খাতটা আমাদের জন্য একটা বিরাট একটা অন্ধকার আমরা দেখতেছি সামনে। প্রায় 30% মিল এখন বন্ধ আছে শুধু পুঁজির অভাবে। সব কটা প্রজেক্টের আগের থেকে সেনসিটিভিটি অ্যানালিসিস করা দরকার। প্রত্যেকটা কাস্টমারকে বুঝতে হবে যদি ওয়ার্ড সিচুয়েশন হয় তার অ্যাবজর্ব করার ক্ষমতা আছে নাকি নাই। টেক্সটাইল খাতের ব্যবসা সংকুচিত হওয়ায় চাহিদা কমেছে জ্বালানির। সেই ধারায় এ খাতে কিছুটা হলেও উন্নতি হয়েছে গেল 1 বছরে। তবে ঢাকার আশপাশে কিছু এলাকায় জ্বালানি সংকটে সক্ষমতার 1/3 মেশিন বন্ধ বলে জানান উদ্যোক্তারা। তো অনেক ফ্যাক্টরি 50% ইফিসিয়েন্সি চলতেছে, তার জন্য গ্যাসের ডিমান্ডও কমে গেছে। এই কারণে হয়তোবা এখন আমরা সাপ্লাইটা নিরবিচ্ছিন্ন পাচ্ছি। ওভেনে আমাদের ক্যাপাসিটি আছে 60%, কিন্তু আমাদের 45% মেশিন রানিং আর 15% বসা ডিউ টু দ্য শর্টেজ অফ দ্য গ্যাস। এছাড়া ডলারের উচ্চ মূল্যে মূলধন কমেছে 35%। জ্বালানি অর্থ সংকট না কাটলে 2026 সালের মধ্যে টেক্সটাইল খাতে বন্ধ হবে অর্ধেক মেশিন, উৎপাদন ক্ষমতা অর্ধেকে নেমে চাকরি হারাবে লাখো কর্মী। যে অবস্থা এখন চলছে যদি এইটা কন্টিনিউ করেন তাহলে 26 সনের এন্ড, মানে ধরেন আর 1 বছর পরে 50% টেক্সটাইল বন্ধ হয়ে যাবে। বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরে ব্যাংকাররা বলছেন, বিশ্বজুড়ে ব্যবসায় বিনিয়োগে উদ্যোক্তা ও ব্যাংকের শেয়ার সমান হলেও বাংলাদেশে ভিন্ন। ইকুইটি রেজ করতে না, তার নিজস্ব না, তার পার্টনার্স নিয়ে আসতে হবে, তাকে বন্ড মার্কেটে যেতে হবে, তাকে ক্যাপিটাল মার্কেটে যেতে। কিন্তু এইখানে মোস্ট অফ দ্য ইনভেস্টার্স আনফর্চুনেটলি দে ডিপেন্ড অন ব্যাংক। সমাধানের পথ ক্ষীণ হওয়ায় আপাতত চাহিদা মেটাতে উচ্চ সুদের ঋণই বড় সহায়ক বলছেন অর্থনীতিবিদরা। তাদের যে মূলধন ঘাটতি সেটা পূরণ করতে হবে, এবং সেটা পূরণ করতে হবে এমন কস্টে যাতে রিটার্ন এবং কস্টের মধ্যে একটা সামঞ্জস্য থাকে।
ব্যবসায়ীদের দাবি, টেক্সটাইল শিল্প ঠিক রাখতে জ্বালানি সরবরাহে দাম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারণ করে দেয়া ও দেশের বাজার পরিস্থিতি ঠিক রাখতে আমদানিতে কড়াকড়ি আরোপ করতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ব্যস্ত সড়কের ওপর অরক্ষিত লেভেল ক্রসিং প্রতিদিনই বিপদের মুখে ঠেলে দিচ্ছে যানবাহন ও পথচারীদের। অসচেতনভাবে ব্যারিয়ার অমান্য করে পার হতে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষ বারবার উন্নত ব্যবস্থার দাবি জানালেও পুলিশ বলছে সচেতনতার ঘাটতিই বড় কারণ। এমন বাস্তবতায় লেভেল ক্রসিং ব্যবস্থা আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আদনান তুর্জর প্রতিবেদন। রাজধানীতে প্রতি 10 মিনিটে একটি ট্রেন অতিক্রম করে লেভেল ক্রসিং। ট্রেন আসার আগেই রাস্তা চলাচল বন্ধ করে ব্যারিয়ার নামিয়ে দেয় গেটম্যান। তারপরও থেমে থাকে না ঝুঁকিপূর্ণ চলাচল। ঢাকা ও আশপাশের 35 কিলোমিটার রেলপথে রয়েছে 58টি লেভেল ক্রসিং। এর মধ্যে অনুমোদনহীন 23টি অরক্ষিত। এর মধ্যে এসব ক্রসিংয়ের 9টি অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ডিএমপি। আর রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 2 বছরে সারা দেশে লেভেল ক্রসিং পারাপারের সময় মারা গেছেন 484 জন। কর্মব্যস্ত ওই নগরীতে সময় বাঁচাতে অনেক পথচারী দ্রুত পার হতে চান লেভেল ক্রসিং। এ কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কেউই কেয়ারফুল না এখানে যারা দাঁড়ায় থাকে অনেক সময় তাদেরকেও মক করা হয় যে আপনি কেন চলে যাচ্ছেন না, আপনার জন্য পিছনের মানুষ দাঁড়ায় আছে। রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। লেখা আছে থামুন, কিন্তু আপনি এটা ফলো করলেন না। এই দোষটা তো আর ওই থামুনের না, দোষটা হলো আমার। লেভেল ক্রসিংগুলো ব্যস্ত সড়কের উপরে থাকায় সাইরেন বাজানো থেকে শুরু করে ব্যারিয়ার ওঠানো পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। এতে যানজট তৈরি হয়ে কর্মঘণ্টার অপচয় হচ্ছে। তবে কেন অরক্ষিত থাকে ক্রসিং পয়েন্টগুলো? রেল পুলিশ বলছে সচেতনতা বাড়লে কমে আসবে দুর্ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে চালু করতে হবে আধুনিক সিস্টেম। ট্রেন আসার আগাম সতর্কতামূলক সংকেতগুলো চালু করতে হবে। লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যাতে কোনো বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠে সেটা নিশ্চিত করা, এবং হচ্ছে যে মেইনটেন্যান্সটা ঠিক করা, যাতে লেভেল ক্রসিংয়ে যাতে ভাঙাচোরা না থাকে। মানুষ ওই মোবাইলে কথা বলছে বা রাস্তা পার হচ্ছে, তখন হঠাৎ করে ট্রেন চলে আসে। ট্রেন হুইসেল দিলেও ট্রেনটা কোন দিক থেকে আসতেছে তারা ওই মুহূর্তে হঠাৎ করে বুঝতে পারে না। রেল ক্রসিং দুর্ঘটনার পিছনে সবাই জনসচেতনতার অভাবকে দায়ী করলো। রেল ক্রসিংয়ে যথেষ্ট জনবলের অভাব এবং আধুনিক প্রযুক্তির সংকট এখানে স্পষ্ট। সাথে সিটি কর্পোরেশন এবং রেল কর্তৃপক্ষের সমন্বয়হীনতা তো আছেই। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক সিস্টেম চালু করতে পারলেই তৈরি হবে জনসচেতনতা, কমে আসবে রেলপথ ক্রসিং দুর্ঘটনা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ঝড়ের আঘাতে বিপর্যস্ত গাজা। ধসে পড়েছে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবন। বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আশ্রয় শিবিরের তাঁবু। চরম বিপাকে ফিলিস্তিনিরা। ব্রাহ্মণবাড়িয়া তিতাসের 3 নম্বর লোকেশনে সি ব্লকে নতুন কূপ খনন কাজের উদ্বোধন করা হবে কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আছি ব্রাহ্মণবাড়িয়া তিতাসের 28 নম্বর কূপে। এই কূপটি আজকে উদ্বোধন করার কথা রয়েছে, কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে কূপটি উদ্বোধন করা হবে। আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ সরকার এবং বিজিএফসির অর্থায়নে এই কূপটি খনন করছে চায়না কোম্পানি সিসিডিসি নামে একটি প্রতিষ্ঠান। আপনাকে এই কূপটি খনন করা হলে এই কূপ থেকে অন্তত 15 থেকে 20 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে এখানকার যে কর্তৃপক্ষ তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আর আরও একটি বিষয় জানেন কি, এই কূপটি অর্থাৎ তিতাসের যে 28 নম্বর কূপটি ছাড়াও কিন্তু 29, 30 এবং কামতা 2 নামে আরও প্রায় 4টি কূপ খনন করা হবে। এই 4টি কূপ খননে ব্যয় ধরা হয়েছে 1255 কোটি টাকা। এবং বাংলাদেশ সরকার এবং বিজিএফসিএল কোম্পানি যৌথভাবে এই কূপগুলো খনন করছে। বর্তমান যে চলমান গ্যাস সংকট, এই কূপ খনন করার মধ্য দিয়ে অনেকটাই নিরসন হবে বলে এখানকার যে প্রকল্প পরিচালক তারা কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে যে দেশের যে চলমান গ্যাস সংকট, এটা আলোর দীপশিখা হয়ে কাজ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বর্তমানে আপনাকে জানিয়ে রেখে তিতাসের বর্তমানে মোট 27টি কূপের মধ্যে 22টি কূপ চালু আছে, এবং বাকি যে কূপগুলো আছে সেগুলো কিন্তু ওভারহোলিংয়ের মাধ্যমে গ্যাস উৎপাদনের লক্ষ্যে এখানে কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন নতুন কূপ যে খনন করা হচ্ছে তার মধ্যে এই 28 নম্বর লোকেশনের 3 নম্বর লোকেশনের 28 নম্বর কূপটি কিন্তু একটি। তাছাড়া এখানে আপনাকে জানিয়ে এই কূপটি খনন করতে সময় লাগবে 3 মাস। 3 মাস পরেই কিন্তু এখান থেকে আনুষ্ঠানিকভাবে যে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন সেটি শুরু হবে, এবং তার মধ্যে দিয়ে কিন্তু জাতীয় গ্রিডে 15 থেকে 20 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে আমাদেরকে এখানকার যে প্রকল্প পরিচালক তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে ব্রাহ্মণবাড়িয়া যে গ্যাস ক্ষেত্রের মধ্যে এই যে একটি নতুন একটি কূপ যুক্ত হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু জাতীয় গ্রিডে যে গ্যাস সঞ্চালন তা কিন্তু অনেকাংশে বাড়বে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া তিতাসের 28 নম্বর কূপ থেকে গ্যাস যে উদ্বোধনের তার সর্বশেষ তথ্য।
সরাসরি যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। বরিশাল জুড়ে ভয়ঙ্কর হানি ট্র্যাপের ফাঁদ, সক্রিয় বেশ কয়েকটি গ্রুপ। ভুক্তভোগীদের অভিযোগ, ফেসবুকে সখ্যতা গড়ে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে। আপত্তিকর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয়ে হাতিয়ে নেয় টাকা। গেল 1 বছরে হানি ট্র্যাপের শিকার অর্ধশতাধিক ব্যক্তি। হানি ট্র্যাপ এক নতুন আতঙ্কের নাম, যেখানে কৌশলে প্রলোভন, বিশেষত যৌন আকর্ষণ বা রোমান্টিক সম্পর্কের ভান করে কাউকে ফাঁদে ফেলা হয়। এটি সাধারণত গুপ্তচর বৃত্তি, সাইবার অপরাধ বা ব্যক্তিগত শত্রুতায়, যেখানে প্রতারক একজন আকর্ষণীয় ব্যক্তির ছদ্মবেশে প্রথমে বিশ্বাস অর্জন করে, পরে ব্ল্যাকমেইলিংয়ে অর্থ আত্মসাৎ কিংবা সুবিধা আদায় করে। এমন বেশ কয়েকটি সক্রিয় চক্র গড়ে উঠেছে বরিশালে। এদের মধ্যে এক গ্রুপ আছে প্রকাশ্যে ফেসবুকে বিজ্ঞাপনে নারী সঙ্গ পাওয়ার আহ্বান জানায়, পরে গোপন ভিডিও করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ফারিয়া মণি নামের এক আইডির সাথে আমার কথোপকথন হয়, তার কথা মতো তার বাসায় যাই। যাওয়ার পর তার যে চক্রের বিভিন্ন একাধিক সদস্য, তারা আসা আর কি জোরপূর্বকভাবে আমার জামা কাপড় জেমেজে সব খোলার পর বলতেছে, আমরা সাংবাদিক, তোর টাকা দেওয়া লাগবে, আর নয় অনলাইনে ছেড়ে দিব। 1 লক্ষ টাকা দেন। আমি কই বাবা আমার দ্বারা সম্ভব না, আমার এত টাকা আমি কোথায় পাবো? আপনি কি বলেন? কারণ না দিতে হইবে, না দিলে আপনার বিশাল ক্ষতি করবো আমরা। চলতি মাসের ডিসেম্বরের 2 তারিখ শহরের ভাটারখাল এলাকার জেলা পরিষদ মার্কেটের 3য় তলায় একটি কক্ষে মধ্যরাতে খুন হন মোটরসাইকেল চালক বেল্লাল হোসেন। মামলা দায়েরের পর 2 নারী সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সামাজিক অবক্ষয় রোধ না করা গেলে এ ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীও সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এটা একটা সামাজিক ব্যাধি বা অনাচার, এবং এটি সৃষ্টির পিছনে কতগুলি কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ থাকে অর্থনৈতিক। আমরা নজরদারি বাড়াইনি তা না, এখন ধরেন এটা একেবারে কন্টিনিউয়াস এই প্রসেসগুলো করা যায় না। মাঝে মধ্যে আমরা রেড দিই এবং ধরতেও পারি এবং ব্যবস্থা নেওয়া হয়। পরিসংখ্যান বলছে গত 1 বছরে বরিশালে হানি ট্র্যাপের শিকার হয়ে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি সর্বস্ব খুইয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। তীব্র ঝড় বৃষ্টিতে গাজায় ধসে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবনগুলো। পানি জমে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে অস্থায়ী তাঁবু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এমন চলতে থাকলে দ্রুত বিভিন্ন রোগের সংক্রমণ বাড়বে গাজা উপত্যকায়। গাজাবাসীর মানবেতর জীবনযাত্রাকে আরও অসহনীয় করে তুলেছে শীতকালীন ঝড় বৃষ্টি। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে পানি ঢুকছে অস্থায়ী তাঁবুগুলোতে। এতে অনেকেই আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে, সেখানেও মিলছে না নিরাপত্তা। এর মধ্যেই কয়েক জায়গায় ভবন ধসের ঘটনাও ঘটেছে, এতে বেশ কয়েকজন হতাহত হন। অন্তত 13টি ধসে যাওয়া ভবনে উদ্ধার কাজ চালায় নিরাপত্তা কর্মীরা। বৃষ্টি হলেই ঘরের ফাঁক ফোকর দিয়ে পানি আর ছোট ছোট পাথর ঢুকতে থাকে। এটা নিরাপদ নয়, যে কোনো সময় ভবন ধসে পড়বে, কিন্তু এখানে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, যাওয়ার কোনো জায়গা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, প্রবল বর্ষণে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় নিরাপদ বাসস্থানের অভাব ও অপর্যাপ্ত খাবার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনবহুল এলাকায় বসবাস, সব মিলে গুরুতর পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত গাজায়। ফুসফুসজনিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়া ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে এই রোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় রসদের জোগান নেই উপত্যকাটিতে। WHO দাবি, এখনও ত্রাণ পৌঁছানোয় বাধার মুখোমুখি হচ্ছেন তারা। বর্তমান পরিস্থিতিতে গাজায় মহামারী ঠেকাতে দ্রুত ত্রাণ সরবরাহ পুরোদমে শুরু করার আহ্বান সংস্থাটির। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Today's festival show us that our youth are not passive observers but active partners in shaping a better future. Every vote counts. A single vote reflects your right, your responsibility, and your commitment to the nation. The Election Commission is constitutionally mandated to ensure that every eligible citizen can exercise this right freely, fairly, and without fear.
But the success of an election is not created by the Election Commission alone. It is completed when you participate, the younger generation. We recognize the challenges young people face: access to information, trust, and transparency. To support you, the Election Commission is taking several initiatives, expanding the digital platforms for voter registration, information services, and electoral updates, ensuring accessibility so that every young voter, urban or rural, can participate without barriers. Our commitment is simple: to provide a process you can trust and a system you can participate confidently. Bangladesh democracy journey is long, with twists and turns, and is still evolving. For a democracy to truly flourish, young citizens must continue to engage, not only during election, but throughout national life. I encourage you to stay informed, ask questions, reject misinformation, respect diverse opinions, stand for peaceful, lawful participation. Inspire your peers to register and vote. Remember, democracy is not only about casting a ballot. It is about upholding values, respecting institutions, and building bridges through dialogue. This festival is a festival of hope. This festival is not just an event, it is a message. গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সিএসের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। খেলার খবর, 2 ম্যাচ পর জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় আলাভেসকে 2-1 গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো শাবি আলোনসোর দল। আলাভেসের মাঠে শুরু থেকেই জমে ওঠে লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে 2-1 গোলে হারের পর এ ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসো। 24 মিনিটে সুফল পায় মাদ্রিদিস্তারা। জুড বেলিংহ্যামের বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপে। চোট নিয়েও আপ্রাণ চেষ্টা করেছেন দলকে ছন্দে ফেরাতে। এ মৌসুমে লা লিগায় ফরাসি তারকার গোল 17 ম্যাচে 17টি। সব প্রতিযোগিতা মিলিয়ে 22 ম্যাচে এমবাপের গোল 26টি। প্রথমার্ধের শেষটায় রিয়ালকে চাপে রাখে আলাভেস। পাবলো ইবানেসের নিশ্চিত গোল রুখিয়ে দেন থিবো কোর্তোয়া। 67 মিনিটে কার্লোস ভেনসেন্তের গোলে সমতায় ফেরে আলাভেস। তবে 76 মিনিটে রদ্রিগোর গোলে ম্যাচে ফেরে রিয়াল মাদ্রিদ। গেল 11 মাসে এই প্রথম গোল পেলেন ব্রাজিলিয়ান তারকা। স্বস্তির জয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসায় সরকারিভাবে আজ নেওয়া হবে সিঙ্গাপুর। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক। পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা। তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে গণতান্ত্রিক যাত্রায় ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। নির্বাচনের আগে তার নেতৃত্বে আরও শক্তিশালী হবে দল। এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রাঙ্গণ। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো এলাকা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। রাইসা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।